আরও কয়েকবার চেষ্টা করল মৈনাক ব্রিজ থেকে ঝাঁপানোর, কিন্তু প্রতিবার চোখের সামনে ভেসে উঠল পরিবার আর বন্ধুদের মুখগুলো। ফোনটা এখনো বেঁচে যাচ্ছে। ফোনটাকে বন্ধ করে দিল। মাথাটা কেমন ভারী লাগছে তার, মনটা বড্ড অস্থির। হয়তো স্থির করতে না পারলে এই ব্রিজ থেকে ঝাঁপানোর দুঃসাহস তার হবে না। দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে। রিমার সাথে কতবার আকাশের দিকে তাকিয়ে তারাদের চিনেছিল, হাতে হাত রেখে গল্প, একসাথে হাঁটতে হাঁটতে কথা দিয়েছিল একে অপরকে সারা জীবন একসাথে থেকে যাবে। আজ রিমার বিয়ে। ব্রিজের আশেপাশে বেশ কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছেন। এই সময় গাড়ির আনাগোনা একটু কম। কেউ সারাদিন কাজ করে ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরছে, কেউ বা একটু দাঁড়িয়ে শান্তি খোঁজার চেষ্টা করছে। হয়তো এখানে কেউ মৈনাকের মতো আছে যে এখন চিরনিদ্রা চাইছে। বাবা মা বোধহয় এখন অপেক্ষা করছেন তার জন্য। রোজ এই সময় অফিস থেকে বাড়ি ফিরলে মা চা বানিয়ে দেন। মা বাবার সাথে চা খেয়ে একটু বন্ধুদের সাথে আড্ডা দিতে যেত সে। আজও হয়তো মা বাবা অপেক্ষা করছেন, চায়ের কাপগুলো অপেক্ষা করছে। সবাই জানতো রিমা আর মৈনাকের সম্পর্কের কথা, তাই আজ সময় মতো বাড়ি না ফেরায় ফোন আসতে শুরু করেছে। মৈনাক অনেক চেষ্টা করেছিল নিজেকে সামলানোর, কিন্তু সন্ধেবেলা যখন রিমার বধূ সাজের ছবিটা দেখল, তারপর আর নিজেকে ঠিক রাখতে পারছে না সে। কি সুন্দর একটা ক্যাপশন দিয়ে ছবিটা পোস্ট করেছে রিমা। মৈনাককে ব্লক অবধি করেনি। রিমার কাছে যেন সবটা সহজ একটা বিষয়। আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর এক বৃহন্নলা তার কাছে এসে টাকা চাইল। আজই মৈনাকের স্যালারি হয়েছে, সে পুরো টাকাটাই সেই বৃহন্নলার হাতে দিয়ে দিল। আবার আকাশের দিকে তাকিয়ে রইল। বৃহন্নলা কিছুক্ষণ অবাক হয়ে মৈনাকের দিকে তাকিয়ে রইল, তারপর বলল, এতগুলো টাকা আমাকে যে দিয়ে দিলে, আমি তো এত চাইনি। মৈনাক আকাশের দিকে তাকিয়েই উত্তর দিল, রেখে দিন এই টাকা। বৃহন্নলা আরও অবাক হলো, তারপর বলল, এত টাকা আমায় দিয়ে দিচ্ছ যে, বাড়িতে কেউ নেই বুঝি? কথাটা শুনেই মৈনাকের ভেতরটা কেঁদে উঠল। চোখে জলকে আটকে রাখা গেল না। এবার সেই বৃহন্নলা তার মাথায় হাত বুলিয়ে বলল, এই ব্রিজটা থেকে নেবে একটু কোথাও গিয়ে বসবে, অনেক কথা বলার আছে। এই মুহূর্তে মৈনাক যেন নিজের জগতে নেই, তাই বাধ্য ছেলের মতো এমন অপরিচিতের কথা শুনে কাছাকাছি একটা জায়গায় গিয়ে বসল। বৃহন্নলা বলল, খুব কষ্ট পেয়েছ বুঝি? এইবার মৈনাক অবাক হয়ে তাকালো তার দিকে। বৃহন্নলা এবার হেসে বলল, আমার নাম রূপসা, আমাকে তুমি রূপসা দিদি ডাকতে পারো। আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিলাম তুমি ব্রিজের ধারে দাঁড়িয়েছিলে। তোমার বডি ল্যাঙ্গুয়েজ দেখে কিছুটা বুঝতে পারছিলাম তুমি কি করতে চাইছো। কিন্তু ভাই, এত বড় একটা সিদ্ধান্ত নেয়ার আগে তোমার বাড়ির কথা মাথায় এলো না? কেউ না কেউ তো তোমার পরিবারে আছেন যিনি তোমাকে অনেক ভালোবাসেন। মৈনাক চুপ করে থাকলো। কোনো কথা বলার ইচ্ছে হচ্ছে না তার। এই বৃহন্নলা রূপসা আবার বলা শুরু করলো, তার জন্মের পরে কিভাবে পাড়া প্রতিবেশী আত্মীয়দের কাছে
তাচ্ছিল্য আর অবমাননা পেয়েছে। কয়েকবার মনে হয়েছিল তার এই জীবনটা শেষ করে দেওয়ার, কিন্তু তার বাবা মা বুঝিয়েছিলেন একদিন সময় আসবে, সেদিন সবাই তাকে ভালোবাসবে। তাদের স্নেহ, ভালোবাসায়, শিক্ষায় রূপসা বড় হলো। এখন সে একজন মনোচিকিৎসক। যদিও এতটা পথ এত সুন্দর আর সহজ ছিল না, কিন্তু পরিবার সাথে থাকলে সব সম্ভব হয়। মৈনাক এতক্ষণ ধরে সবটা শুনল। কেন জানি তার কিছুক্ষণ আগে নেওয়া সিদ্ধান্তের জন্য নিজের ওপর রাগ হলো। রিমা চাইলেই তার পরিবারকে বোঝাতে পারত। মৈনাক তাকে সারা জীবন ভালো রাখত, কিন্তু তা না করে রিমা তার বাবা মায়ের পছন্দ করা একজন নামকরা ব্যবসায়ীকে বিয়ে করছে আজ। একটুও সময় দিল না মৈনাককে। সে তো চাকরিটা পেয়েছিল। আরও কয়েকটা মাস গেলেই নিজেকে গুছিয়ে নিয়ে রিমার বাবা মায়ের কাছে সে নিজেই যেত, কিন্তু সেই সুযোগটা রিমা দিল না। মানুষ কত তাড়াতাড়ি বদলে যায়। এত মাস চোখের জলকে আটকে রেখেছিল, আজ পারল না। রূপসা মৈনাককে সামলে নিয়ে বলল, খুব কষ্ট পেলে সাথে সাথে কেঁদে নিতে হয়, নইলে তা বড় রোগের আকার ধারণ করে মনে। মৈনাক বলল, আর কষ্ট হচ্ছে না দিদি, এবার আমাকে বাড়ি ফিরতে হবে, সবাই অপেক্ষা করছে। রূপসা মৈনাকের দেয়া টাকাগুলো সব মৈনাককে ফিরিয়ে দিয়ে বলল, এখান থেকে আমাকে 10 টাকা দাও। মৈনাক কিছুটা অবাক হলো। রূপসা তার ব্যাগ থেকে একটা কার্ড বের করে হাতে দিয়ে বলল, এখন 10 টাকা দাও, তবে পরের বার আমার সাথে আমার ক্লিনিকে দেখা করার টাকা আর নেব না। এই 10 টাকার কথা মনে পড়লে কার্ডে দেয়া নাম্বারটায় ফোন করে নিও। রূপসা চলে গেল। মৈনাক এবার নিজেকে সামলে নিয়ে একটা শাড়ির দোকানে গেল। সেখানে একটা দামি সুন্দর শাড়ি কিনে নিল। তারপর বেরিয়ে পড়ল সেখান থেকে। সানাইয়ের শব্দ আর কান ভেদ করে বুকে এসে লাগছে না। রিমাকে বধূ সাজে বেশ সুন্দর লাগছে। রিমা মৈনাককে দেখে ঘাবড়ে গেল। মৈনাক রিমার কাছে এসে শাড়িটা তার হাতে দিল। কত কিছু বলার ছিল এই সময়, কিন্তু মৈনাক কিছু বলতে পারল না, ইচ্ছে করছিল না। হাসি মুখে সেখান থেকে বেরিয়ে গেল। পাড়ায় ঢোকার মুখে ফোনটা খুলে বন্ধুদের ফোন করে বলল, আজ খুব ব্যস্ত ছিলাম, কাল আড্ডা হবে। বন্ধুরা ওর গলার শব্দ শুনে আশ্বস্ত হলো যে ও ঠিক আছে। বাড়ির কাছে এসে দেখলেও বাইরে বাবা মা দাঁড়িয়ে তার অপেক্ষা করছে। কাছে গিয়ে তাদের কিছু বলতে না দিয়েই বলল, অনেক রাত হয়ে গেছে, খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও। খাবার টেবিলে হাসি মজা করে খেতে খেতে সময় আরও কিছুটা পেরিয়ে গেল। মায়ের কাছে এসে আবদার করে বলল, আজ তোমাদের কাছে শোবো। মৈনাকের বাবা মা কিছুটা অবাক হলেও কোনো প্রশ্ন করলেন না তাকে। মা মাথায় হাত বুলিয়ে দিতেই মৈনাকের চোখে ঘুম নেমে এলো। কোনো কষ্ট আর আক্ষেপ নেই, আগে সেই বুকের ব্যথাটাও নেই। আসলে একবার যদি মনটাকে ঠিকভাবে বুঝিয়ে নেওয়া যায় যে মানুষটা আসলে আমার জন্যই নয়, ব্যাস প্রবলেম সর্টেড। গল্পটা কিন্তু খুব সুন্দর লেগেছে আমার। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।